দেশি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ হিসেবে আসছে এনসিএল টি20। বিপিএল এর ঠিক আগে এই টুর্নামেন্টে যেমন ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর থাকবে, তেমনি ক্রিকেটারদের প্রমাণের মঞ্চ। খেলবেন তামিম, মুশফিকরা, যেখান থেকে ক্রিকেটার তুলে আনার লক্ষ্যের কথা জানিয়েছেন বিসিবির প্রোগ্রাম কোঅর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু। টি20তে বাংলাদেশের ব্যর্থতার মূলে ঘরোয়া ক্রিকেটে বেশি ম্যাচ না খেলা, এটা চিরায়ত সত্য। একমাত্র যে বিপিএল হয় সেখানে বিদেশিদের আধিপত্য। দেশীয়দের দীর্ঘদিনের চাওয়া পূরণ করে এবার থেকে ক্রিকেট ক্যালেন্ডারে যুক্ত হচ্ছে আরও একটি টুর্নামেন্ট, এনসিএল টি20। লঙ্গার ভার্সনের মতো এখানেও খেলবে 7 বিভাগ ও ঢাকা মেট্রো। 11 ডিসেম্বর শুরু হয়ে চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। 32 ম্যাচের টুর্নামেন্ট হবে 3 ভেন্যুতে, যার 2টি সিলেটে হবে লিগ পর্বের খেলা, প্লে অফের 3 ও ফাইনাল হবে মিরপুরে। সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার হবে দেশে ও দেশের বাইরে। পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি করার জন্য একটা প্ল্যাটফর্ম পাবে, কারণ এই টি20 ফর্মেটে কিন্তু আমরা এমনিতে অনেক পিছিয়ে আছি। আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ওই স্ট্যান্ডার্ডের প্লেয়ার নেয় যাদেরকে ইন্টারন্যাশনালি নেয় আপনার এখন ইমিডিয়েট রিপ্লেস করে দিতে পারবেন। জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজে থাকলেও বাকিদের খেলা যেমন নিশ্চিত, তেমনি টেস্ট ও ওয়ানডে সিরিজে বাদ পড়াদের যোগ দেওয়ার সম্ভাবনাও আছে। তামিম ইকবাল দীর্ঘদিন পর এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরছেন, খেলতে চান 5 ম্যাচ। ওইভাবে চিন্তা করছি যাতে সেমিফাইনাল ফাইনালটা যাতে আমরা সব প্লেয়ারকে অ্যাভেলেবেল পাই, কারণ এখানে আবার আরেকটা জিনিস দেখতে হচ্ছে, কারণ বিপিএলটা খুব শর্ট টাইমের মধ্যে 30 ডিসেম্বরের মধ্যে শুরু হবে। তো অ্যাটলিস্ট প্লেয়ারদেরকে এই টুর্নামেন্টের পরে 7 দিনের একটা ব্রেক বা 5 দিনের একটা ব্রেক তো আমাদেরকে দিতে হবে। বিপিএলের আগে এখন থেকে প্রতি বছর এই টুর্নামেন্ট করতে চায় বিসিবি। ক্রিকেটার সংকট কাটাতে আরও বড় উদ্যোগ নিচ্ছেন সভাপতি ফারুক আহমেদ। দেশের 4টি স্টেডিয়ামে সেন্টার অফ এক্সিলেন্স করার পরিকল্পনা বিসিবির। ইন্টারন্যাশনালি রেডি করার জন্য অ্যাটলিস্ট 20টা করে যদি 4টা সেন্টারে যদি আমরা 80টা প্লেয়ারকে যদি তৈরি করতে পারি, ইন্টারন্যাশনালি অ্যাটলিস্ট 25টা প্লেয়ারকে আমরা প্ল্যাটফর্মে রাখতে পারবো। তবে নিজস্ব অর্থায়নে নয়, স্পন্সরশিপের মাধ্যমে ক্রিকেট কমপ্লেক্সগুলো করতে চায় ক্রিকেট বোর্ড। ইকরাম হুসাইন, চ্যানেল 24, ঢাকা। শ্রীলঙ্কা সফরের জন্য ছেলেদের অনূর্ধ্ব 17 দল ঘোষণা করেছে বিসিবি, যদিও 16 সদস্যের দলে অধিনায়কের নাম জানায়নি ক্রিকেট বোর্ড। 21 নভেম্বর কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল সবুজের কিশোররা। দুদিন অনুশীলনের পর 24 নভেম্বর মাঠে গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। 1 ডিসেম্বর প্রথম ও 7 ডিসেম্বর শুরু হবে 3 দিনের দ্বিতীয় ম্যাচ। শ্রদ্ধা ও ভালোবাসায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টুকে শেষ বিদায় জানালো ক্রীড়াঙ্গন। সকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবে দেওয়া হয় গার্ড অফ অনার। এরপর ফুটবল ফেডারেশনে জানাজা শেষে সিক্ত হয়েছেন সর্বস্তরের শ্রদ্ধায়। বিউগলে করুণ সুর, স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে গার্ড অব অনার। রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা জাকারিয়া পিন্টুর শেষ বিদায়। নিথর দেহে প্রিয় মোহামেডান ক্লাবের শেষবারের মতো কিংবদন্তি সাদা কালো অধিনায়ককে শ্রদ্ধা জানাতে সতীর্থ অনুজ সভায় এসেছেন। ছিলেন ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ সহ ফুটবলার ক্লাব কর্তারা। এই দেশে একজন খেলোয়াড় হিসেবে জনগণ তাকে দীর্ঘদিন মনে রাখবে। বিশেষ করে মুক্তিযুদ্ধকালে স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে তিনি খেলাধুলায় অংশগ্রহণ করেছেন। তাদের সময় এই ক্লাবকে গৌরব অর্জন করেছেন, সেভাবে করতে পারেন। ক্লাবের একটি ভালো হলে খুবই আনন্দিত হতেন। এই বয়সেও উনি মাঠে নাচানাচি শুরু করে দিতেন। মোহামেডান ক্লাব বিভিন্ন সময় অনেক ক্লান্তিনগ্নে গিয়েছেন, সেখানে কিন্তু উনি ক্লাবের হাল ছাড়েননি। উনি আমাদেরকে এক সুতায় বেঁধে রেখেছেন এবং আমাদেরকে এই ক্লাবটাকে ধরে রাখার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন। মোহামেডান থেকে ফুটবল ফেডারেশন, সেখানেও ক্রীড়াঙ্গনের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত বাংলাদেশের প্রথম অধিনায়ক জাকারিয়া পিন্টু। ফেডারেশন সভাপতি তাবিত আওয়াল সহ ফুটবলার সংগঠকরা অংশ নেন জানাজায়। শ্রদ্ধা জানানো হয় ক্রীড়া উপদেষ্টার পক্ষে। ওনারা সবসময় আমাদের অভিভাবক, অ্যান্ড উনি ইন্তেকাল করেছে ঠিকই, কিন্তু ওনার যে শিক্ষা, ওনার যে চেতনা, ওনার যে মূল্যবোধ যেগুলো আমরা শিখেছি, ধারণ করেছি, এখন আমাদের দায়িত্ব থাকবে যে উনি যেন আমাদের কর্মের মাধ্যমে অমর হয়ে থাকে। এমন একজন চরিত্রবান প্লেয়ার আমরা হারাইছি, তো ওনার কাছ থেকে আমরা ছোট হিসাবে ছোট ভাইয়ের মতো আমরা দেখছে। আমার একটাই কথা হলো, আমি আপনাদের সবাইকে দোয়া চাচ্ছি, আর কোনো ভুল ত্রুটি আব্বাকে মাফ করে দিন। এরপর জাতীয় প্রেস ক্লাব হয়ে বিকেলে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয় জাকারিয়া পিন্টুকে। সোমবার রাজধানীর একটি হাসপাতালে জীবনাবসান হয় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। 2034 বিশ্বকাপের জন্য 92,000 আসনের কিং সালমান স্টেডিয়াম নির্মাণ করবে সৌদি আরব, যাকে কেন্দ্র করে গড়ে উঠবে স্পোর্টস কমপ্লেক্স। 2029 সালে চালু হতে পারে দেশটির সবচেয়ে বড় আর দৃষ্টিনন্দন এই স্টেডিয়াম। 2034 ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়া এখন সময়ের ব্যাপার সৌদি আরবের। একমাত্র দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বিড করেছে মধ্যপ্রাচ্যের দেশটি।
গ্রেটেস্ট শো অন আর্থ আয়োজনের প্রস্তুতি এরই মধ্যে শুরু করে দিয়েছে সৌদি আরব। সোমবার প্রকাশ করেছে কিং সালমান স্টেডিয়াম নিয়ে তাদের মহাপরিকল্পনা। মূলত সৌদির ফ্ল্যাগশিপ প্রকল্প ভিশন 2030 এর আওতায় হবে এই স্টেডিয়াম। 92,000 আসনের এই ভেন্যু হবে সৌদির সর্বোচ্চ দর্শক ধারণ ক্ষমতার আর বিশ্বের অন্যতম বৃহৎ। বিশ্ববাসীর জন্য সৌদি আরবের অগ্রগতির সাক্ষী হওয়ার আমন্ত্রণ 2034 বিশ্বকাপ। এর মাধ্যমে আমাদের সংস্কৃতি জানতে পারবেন। ফ্যানদের দারুণ এক অভিজ্ঞতা দিতে সর্বাত্মক ব্যবস্থাই করা হবে। প্রকৃতি আর প্রযুক্তির দারুণ মিশেলে এর ডিজাইন করেছে বিখ্যাত স্থাপত্য প্রতিষ্ঠান পপুলাস। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম নির্মাণও হয়েছে তাদের হাত ধরে। দূষণ ও ব্যয় কমাতে থাকবে প্রাকৃতিক শীতাতপ ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি। কি থাকবে না এই ফুটবল স্টেডিয়ামকে কেন্দ্র করে গড়ে ওঠা স্পোর্টস কমপ্লেক্সে? ইনডোর স্পোর্টস হল, অলিম্পিক সাইজের পুল, বাগান, অ্যাথলেটিক্স ট্র্যাক, ফ্যান জোন, অ্যাকোয়াটিক সেন্টার আর স্টেডিয়ামের ছাদে হাঁটার ব্যবস্থা, যেখান থেকে সংযুক্ত কিং আব্দুল আজিজ পার্কের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন দর্শকরা। মূলত সারা বছর এটি ব্যবহৃত হবে সৌদি আরবের ফুটবল দলের ক্যাম্প হিসেবে। নিরবিচ্ছিন্ন অনুশীলনের জন্য থাকবে একাধিক ট্রেনিং গ্রাউন্ড। পরবর্তীতে যুক্ত করা হবে ভলিবল, বাস্কেটবল ও প্যাডেল কোর্টও। কয়েক বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই স্টেডিয়াম পুরোপুরি চালু হবে 2029 সালের শেষ নাগাদ। ঘরোয়ার পাশাপাশি আঞ্চলিক টুর্নামেন্টের ভেন্যু হবে এটি। আর 2034 বিশ্বকাপ দিয়ে যা পাবে পূর্ণতা। জহির সাগর, চ্যানেল 24। এই সপ্তাহে ঘোষণা করা হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি। নতুন করে আলোচনা, তবে কেউই নিশ্চিত করে জানায়নি। এদিকে ভারতের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুবিধার বিনিময়ে পাকিস্তানে খেলতে না যেতে বাকি দেশগুলোকে পক্ষভুক্ত করার। অর্থের ক্ষমতা বলে ক্রিকেটকে নিয়ন্ত্রণ করার অভিযোগ ভারতের বিরুদ্ধে অনেক দিনের। চ্যাম্পিয়ন্স ট্রফিকে ঘিরে তা আরও স্পষ্ট। নীতি, নৈতিকতা আর আইনে না পেরে সেই সুবিধা দেওয়ার বিপরীতে দেশগুলোকে পক্ষে আনার প্রস্তাব দিচ্ছে ভারত, এমন গুরুতর অভিযোগ তুলেছে পাকিস্তান গণমাধ্যম। এমন সব গুঞ্জনই বড় হচ্ছে প্রতিদিন, এক প্রকার স্থবিরতা টুর্নামেন্ট নিয়ে। না আইসিসি, না পাকিস্তান বা ভারত কোনো পক্ষই কোনো মন্তব্য করছে না। 100 দিনের ল্যান্ডমার্ক পেরিয়েছে, ট্রফি ট্যুরও শুরু হয়েছে, কিন্তু টুর্নামেন্টের সূচিই খালি ঘোষণা হয়নি। তবে এটাও গুঞ্জন, এ সপ্তাহেই ঘোষণা হতে হবে। সেটা শুধুই পাকিস্তান কেন্দ্রিক নাকি ভারতের চাওয়া মেনে হাইব্রিড মডেলে, সেটা অবশ্য নিশ্চিত নয়। এদিকে মূল দলকে শক্তি যোগাতেই মত ব্লাইন্ড ক্রিকেট দল নিয়েও পিছু হটছে ভারত। 22 নভেম্বর পাকিস্তানে শুরু হবে চতুর্থ ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপ, যেখানে শুরুতে ভারত দলকে অংশগ্রহণের অনুমতি দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। তবে এখনও অনাপত্তিপত্র মেলেনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সময় কম থাকায় নিজেরাই বিশ্বকাপে না যাওয়ার ঘোষণা দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ব্লাইন্ড ক্রিকেট দল। তবে রাজনীতি এবং খেলাকে না মিলানোর অনুরোধ পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট মহসিন নাকবির।